হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এএমসি ম্যাম। আজকে আমরা কর্মা গল্পের শেষ অংশটা পড়ব। তবে তোমাদের যদি আগের অংশে কোনো রকম প্রবলেম থাকে, প্লিজ গো থ্রু মাই প্রিভিয়াস ভিডিও, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। নাও লেটস স্টার্ট রিডিং দ্য নেক্সট পার্ট। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. অর্থাৎ ট্রেন যে আসলো এটা স্যার মোহনলালের সেই কামনেসটা, তার সেই শান্তিটা ভঙ্গ করতে পারলো না। তিনি যেভাবে বসেছিলেন ঠিক সেভাবেই বসে রইলেন। স্যাংফ্রয়েড মিনস দ্য অ্যাবিলিটি টু কিপ কাম ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, তিনি তার নর্মাল এটিকেটস মেনটেন করে শান্তভাবেই বসে থাকবেন। হি কন্টিনিউ টু সিপ হিজ স্কোয়াচ অ্যান্ড অর্ডার দ্য বিয়ারার টু টেল হিম ওয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। তো এখানেও তিনি কি করলেন, তিনি বিয়ারারকে বলে রাখলেন, তিনি নর্মালি যেমন সিপ করছিলেন তার স্কচটা, সেভাবেই তিনি ড্রিঙ্ক করতে লাগলেন। মাঝে শুধু তিনি বিয়ারারকে বলে দিলেন যে সে যেন তার লাগেজগুলো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তুলে দেওয়ার পর তাকে জানিয়ে দেয় যে কখন তার লাগেজ তোলা হয়েছে এবং কখন তাকে মুভ করে তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে গিয়ে বসতে হবে। তো হি টোল্ড দ্য বিয়ারার টু টেল হিম when he has to enter his compartment. Excitement, bustle and hurry were exhibitions of bad breeding. তো এটা স্যার মোহনলালের চিন্তাধারা যে খুব এক্সাইটেড হয়ে পড়া, তাড়াহুড়ো করা, হুটোপাটি করা, যেটাকে বলা হয় ছটফট করা, তো এগুলো হচ্ছে তার কাছে এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং। অর্থাৎ এগুলো প্রমাণ করে যে মানুষটি ভালো বংশজাত নয়। হি ইজ নট ওয়েল ম্যানার্ড, হি ইজ নট ওয়েল কালচার্ড অ্যান্ড হি ইজ নট কামিং ফ্রম এ গুড ফ্যামিলি। তো সেজন্য স্যার মোহনলাল এই বিষয়গুলো দেখানো, এক্সাইটমেন্ট দেখানো, তাড়াহুড়ো করা ব্যাপারটা একদম পছন্দ করেন না। বিকজ হি ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। তো তিনি তো মনে করেন যে তিনি খুব ভালো বংশ থেকে এসেছেন, হি ইজ ভেরি ওয়েল ব্রেড। তার জন্য তিনি কিন্তু কোনো রকম ব্যস্ততা দেখালেন না। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটিবু অ্যান্ড অর্ডারলি। তিনি চাইতেন সব কিছু টিকেটিবু মিনস অ্যাপ্ট অ্যান্ড পারফেক্ট, সব কিছু অ্যাপ্ট অ্যান্ড পারফেক্ট হবে, অর্ডারলি হবে, নিয়ম অনুযায়ী হবে, কোনো কিছু এলোমেলো হবে না। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. তো 5 years তিনি যে ইংল্যান্ডে ছিলেন, এই সময় আপার ক্লাসেসের যা যা এটিকেটস অ্যান্ড ম্যানার্স আছে সেগুলো তিনি ভালোভাবে রপ্ত করেছেন। হি রিয়েলি স্পোক হিন্দুস্তানি, তিনি খুব কমই হিন্দিতে কথা বলতেন। অ্যান্ড ওয়েন হি ডিড ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস। তো যখন বলতেনও তখন পুরোপুরি সেটা ইংলিশম্যানদের মতো। ওনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড। খুব নেসেসারি কিছু ওয়ার্ডস আছে যেগুলো তিনি হিন্দিতে মাঝে মাঝে বলতেন, যেমন আমরা ফার্স্টে পেয়েছিলাম এক ছোটা, তিনি বলেছিলেন ড্রিঙ্কের সময়। অ্যান্ড দ্যাট অলসো উইল বি প্রপারলি অ্যাংলিসাইজড, অর্থাৎ হিন্দি কথাটাও তিনি হিন্দি অ্যাকসেন্টে বলতেন না, সেটাও তিনি ইংলিশ স্টাইলে বলতেন। But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. তো তার কাছে তিনি খুব ফ্যান্সিড, দ্যাট মিনস হি ওয়াজ ভেরি তার খুব সুন্দর একটা ফিলিংস হতো এই ব্যাপারটা নিয়ে ভাবতে যে ইংলিশটা তিনি শিখেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে ব্যালিয়াল কলেজ থেকে। সো দ্যাট গিভস হিম আ ওয়ান্ডারফুল ফিলিংস, হি ফিলস ভেরি প্রাউড অফ ইট। তো তার খুব গর্ব হয় যে তিনি এরকম একটা জায়গা থেকে পড়াশোনা করেছেন এবং তার এত ভালো ইংলিশের অ্যাকসেন্ট। He was fond of conversation and like a cultured Englishman, he could talk on almost any subjects. তো তিনি কনভারসেশন পছন্দ করতেন, কথাটা কিন্তু একটু আলাদা। তিনি কনভারসেশন কিন্তু লক্ষ্মীর সাথে পছন্দ করতেন না, বা তার ইলিটারেট রিলেটিভদের সাথে পছন্দ করতেন না। তিনি কনভারসেশন করতে ভালোবাসতেন ইংলিশম্যানদের সাথে, যেখানে তিনি তার নলেজটাকে শো অফ করতে পারবেন, দেখাতে পারবেন। সো অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশম্যান, খুব কালচার্ড তিনি, এমন একজন ইংলিশম্যান, সেরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে তিনি কনভারসেশন করতে ভালোবাসতেন। তো হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, যে কোনো টপিকের ওপর তিনি কথা বলতে পারতেন, যেমন বুকস, পলিটিক্স, পিপল, যে কোনো ব্যাপারে। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান। তো তিনি ফ্রিকুয়েন্টলি, তিনি প্রচুরবার শুনেছেন ইংলিশ পিপলরা তাদেরকে বলেছে, ইংরেজরা তাকে বলেছেন যে তিনি পুরোপুরি ইংলিশম্যানের মতো করেই ইংলিশে কথা বলেন। অ্যান্ড দ্যাট মেড হিম ভেরি প্রাউড অফ হিমসেলফ। খুব গর্বিত ফিল করতেন এটা শুনে তিনি, এবং বারবার এটা শোনার জন্য একই পদ্ধতি অবলম্বন করতে ভালোবাসতেন। Sir Mohan wondered if he would be travelling alone.
তো স্যার মোহন খুব আশায় ছিলেন, এখানে ওয়ান্ডার ওয়ার্ডটা একটু অন্যভাবে ইউজ করা হয়েছে, সো ইটস কাইন্ড অফ এ উইশ, সো হি ওয়াজ উইচিং ও মাই গড অ্যাম আই ট্রাভেলিং অ্যালোন, উইল দেয়ার বি সামবডি দেয়ার উইথ মি। সো উনি চাইছেন ওনার সাথে কেউ থাকুক যার সাথে তিনি ইংলিশে কনভারসেশন করতে পারবেন। তো হি ওয়াজ থিঙ্কিং ওয়েদার হি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন অর নট, কারণ তার যে ফার্স্ট ক্লাস গ্রুপে তিনি জার্নি করছেন সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা, তিনি এক্সপেক্ট করছেন কোনো ইংলিশম্যান সেখানে এলে, ইংলিশ অফিসার্সরা কেউ এলে তার সাথে কমিউনিকেট করবেন এবং তিনি নিজের এই সফিস্টিকেটেড এটিকেটস ম্যানার্সগুলো শো অফ করতে পারবেন। It was a cantonment. Cantonment means kind of সেনাদের ছাউনি, and some English officers might be on the train. So definitely এখানে যেহেতু সোলজার্সরা বা সেনাদের ছাউনি এখানে, তো তারা ডেফিনেটলি আসবে, ইংলিশ অফিসার্সরা আসবে ট্রেনে ওঠার জন্য, তখন কনভারসেশন হতেই পারে। His heart warmed at the prospect of an impressive conversation. তো তার হৃদয় বেশ উষ্ণতা অনুভব করছিল, মানে হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে একটা খুব ভালো ইমপ্রেসিভ একটা কনভারসেশন হবে, সবাই কত প্রশংসা করবে তার, তো সেটা ভেবে তিনি খুব এক্সাইটেড হচ্ছিলেন। কিন্তু ভেতরে ভেতরে অবশ্যই কিন্তু সেটা তিনি বাইরে একদমই প্রকাশ করছিলেন না তার সেই এক্সাইটমেন্টটা। He never showed any sign of eagerness to talk to the English as most Indians did. তো তিনি তো শো অফ করতে, প্রিটেন্স করতে, ভান করতে ভালোবাসতেন, তার জন্য তিনি ভেতরে ভেতরে খুব এক্সাইটেড হওয়া সত্ত্বেও তার ওই এক্সাইটমেন্টটা তিনি কিন্তু কখনো শো করতেন না, যেটা আর পাঁচটা সাধারণ ইন্ডিয়ান করে ফেলে। ইংলিশম্যানদের দেখলেই তারা যেমন গিয়ে একটু কথা বলতে ভালোবাসে, সেটা তিনি মোটেই তাদের মতো করবেন না। Nor was he loud, aggressive and opinionated like them. তিনি মনে করেন তিনি মোটেই ওই ইন্ডিয়ানদের মতো লাউড, মানে যারা জোরে জোরে কথা বলে, অ্যাগ্রেসিভ মানে একটু হড়বড় করা, মানে একটু তাড়াহুড়ো করে কথা বলা, জোরে জোরে, যে অ্যাটিটিউডগুলো তার ক্লাসের এগেনস্টে, তো সেই লাউডনেস, এই অ্যাগ্রেসিভনেস তার মধ্যে নেই। এবং অ্যাবভ অল তিনি অত ওপিনিয়নেটেডও না। ওপিনিয়নেটেড মিনস আমি একটা পার্টিকুলার ওপিনিয়ন রাখি এবং সেটাতেই আমি স্টিক থাকবো, সেই চিন্তাধারাটাতেই আমি স্টিক থাকবো, আমি যেটা মনে করি সেটাই ঠিক, অন্য কারোর মতামত দিলে সেটাতে আমার এই চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে না, এই যে আইডিয়াটা, এটা হচ্ছে ওপিনিয়নেটেড হওয়া। তো তিনি নিজেকে একদমই ওপিনিয়নেটেড মনে করতেন না। He went about his business with an expressionless matter of factness. অর্থাৎ তিনি নিজের কাজ করে যাচ্ছেন, বাট হি উইল নট শো এনি কাইন্ড অফ এক্সপ্রেশন অন হিজ ফেস। তিনি যেটা মনে করেন সেটা মনে করেন, কিন্তু সেটা তিনি তার ভেতরে রেখে দেবেন, কিন্তু তিনি অন্যের কারো মতামত সে যে যাই দিক সেটা দিয়ে নিজের মুখে কোনো এক্সপ্রেশন শো করবেন না। বাট হোয়াট এভার হি থিংস উইল বি ইনসাইড হিম অ্যান্ড হি উইল ডু অ্যাকর্ডিং টু দ্যাট। তিনি যেটা ভাবেন সেটাই করবেন, কিন্তু সেটা তিনি তার ফেসে, তার বিরুদ্ধেই যদি কেউ কথা বলে, কারোর সাথে যদি মতামতের অমিলও হয়, তিনি সেটা তার মুখের এক্সপ্রেশন দিয়ে শো করবেন না। He would retire to his corner by the window and get out a copy of the Times. তারপর তিনি কী করবেন, আস্তে আস্তে নিজের কর্নারে, যেখানে উইন্ডোর ধারে যেখানে তার সিট, সেখানে তিনি চলে যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার বিখ্যাত নিউজ পেপার দ্য টাইমসের কপিটা বার করবেন। সো ইট ইজ অ্যাগেন আ কাইন্ড অফ শো অফ। তিনি ওই নিউজ পেপারটা শো করতে চাইছেন, দেখাতে চাইছেন লোককে। তো এটা আমরা পরের লাইনে আরও বেশি ক্লিয়ারলি পাবো। would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. তো যখন তিনি পেপারটা পড়বেন, নিউজ পেপারটা, তখন পড়ার সময় এমনভাবে ওটাকে ভাঁজ করবেন, এমনভাবে ফোল্ড করবেন যাতে দ্য টাইমস কথাটা ভালোভাবে বোঝা যায়, যাতে সবাই জানতে পারে যে তিনি দ্য টাইমস নিউজ পেপারটা পড়ছেন, এবং দেখিয়ে দেখে তিনি ক্রসওয়ার্ড পাজল সলভ করবেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। এই নিউজ পেপারটা ইংলিশম্যানদের স্পেশালি অ্যাট্রাকশন, মানে দে উইল বি অ্যাট্রাক্টেড, তারা ডেফিনেটলি অ্যাট্রাক্টেড হবে এই নিউজ পেপারটা দেখে। সামওয়াট উড লাইক টু বরো ইট ওয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ আ জেস্চার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট। তো কেউ না কেউ নিউজ পেপারটা চাইবেই তার কাছে, যখন তিনি এমন একটা জেস্চার মিনস আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ, তো আমাদের হাবভাব দিয়ে, হাত পা নাড়া দিয়ে আমরা অনেক কিছু বোঝাতে পারি, দ্যাট ইজ আওয়ার জেস্চার। তো যখন স্যার মোহনলাল নিউজ পেপারটা পড়বে এবং পড়ে নিয়ে যখন তিনি তার পাশে রাখবেন, যে এমন একটা জেস্চার, এমন একটা ভাবভঙ্গিমা যে তিনি বোঝাবেন যে আমার এই পেপারটা পড়া হয়ে গেছে, আই হ্যাভ ফিনিশ উইথ ইট, তখন নিশ্চয়ই কেউ না কেউ ওটা বড় করতে চাইবে, মিনস পেপারটা নিশ্চয়ই কেউ না কেউ একটু তার কাছে পড়ার জন্য একটু বলবে যে আমাকে একটু পেপারটা পড়তে দেবেন। Perhaps someone would recognize his balliol tie which he always wore while traveling. কেউ নিশ্চয়ই তার ওই সেই ব্যালিয়াল টাই, যেটা তার বিখ্যাত ব্যালিয়াল কলেজ থেকে তিনি পেয়েছিলেন, সেটা সবসময় তিনি পরে থাকেন। তো সেই টাইটা নিশ্চয়ই কোনো না কোনো ইংলিশম্যান নোটিস করবেই।
So that would open a vista leading to a fairyland of Oxford colleges, masters, dons, tutors, boat races and rugger matches. অর্থাৎ ওই পার্টিকুলার ব্যালিয়াল টাইটার কথা তুলে তিনি তার এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আবার মনে করে নিতে পারবেন, তার সাথে আবার আলোচনা করে সে ব্যাপারে। তো কেউ যদি একবার তার ব্যালিয়াল টাইটা নোটিস করে, স্পেশালি ইংলিশম্যানরা, তারা তো দেখলেই বুঝতে পারবে এটা ব্যালিয়াল কলেজের টাই। তো বুঝতে পারলে তাদের সাথে তিনি ডিসকাস করবেন তার সেই ফেয়ারিল্যান্ডের কথা, অর্থাৎ সেই লাইফটা যেটা তিনি অক্সফোর্ড কলেজে পড়ার সময় কাটিয়েছেন, সেখানকার জীবনযাত্রা, মাস্টার্স, ডনস মিনস দ্য লেকচারার্স অফ দ্য কলেজ, দ্য টিউটার্স, বোট রেসেস অ্যান্ড রাগার ম্যাচেস। রাগার ম্যাচ বলতে এখানে রাগবি ম্যাচের কথা বলা হচ্ছে। If both the times and the tie failed, Sir Mohan would coy his bearer to get his scotch out. অর্থাৎ যদি তার টাইমস পেপার শো অফ করাটা অথবা তার টাই শো করাটা সব কিছুই ফেল করে, কোনো কিছুই তার অন্যদের অ্যাটেনশন গ্র্যাব করতে না পারে, তখন তিনি তাদেরকে শো করেই কই হ্যাঁ বলে বিয়ারারকে ডাকবেন যাতে সে তাকে স্কচ দিয়ে যায়। কারণ স্যার মোহনলাল মনে করেন, দেখো পরের লাইনে রয়েছে, দ্যাট হুইস্কি নেভার ফেইলড উইথ ইংলিশম্যান। অর্থাৎ হুইস্কি দেখলে ইংলিশম্যানরা আর ঠিক থাকতে পারে না, দে রিয়েলি এনজয় দিস ড্রিঙ্ক। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। আর তারপরে তো আছে স্যার মোহনলালের সেই গোল্ড সিগারেট কেস, যার মধ্যে আবার ইংলিশ সিগারেট ভরা। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, তো এটা দেখে তো সবাই অবাক হয়ে যাবে, আরে ইন্ডিয়াতে ইংলিশ সিগারেট কী করে এলো? এটা দেখে ইংলিশম্যানরা আরও বেশি সারপ্রাইজড হয়ে যাবে। হাউ অন আর্থ ডিড হি গেট দেম? তারা ভাববে এইভাবে। তো এগুলো কিন্তু স্যার মোহন নিজে ভাবছেন যে আরে স্যার মোহনের কাছে কী করে এলো ইংলিশ সিগারেট, কী করে তিনি পেলেন? So how on earth did he get them? Sure he didn't mind. And Sir Mohan's understanding smile. Of course he didn't. তো সবাই অবাক হয়ে ভাববে যে আরে ইংলিশ সিগারেটটা ইন্ডিয়াতে, সেটা কী করে স্যার মোহনলাল পেলেন, কীভাবে তিনি কালেক্ট করলেন এই ইউনিক কালেকশন, যে ইন্ডিয়াতে ইংলিশ সিগারেটটা তিনি কালেক্ট করে এইভাবে সুন্দর গোল্ড কেসের মধ্যে রেখেছেন। সো হি ইজ ভেরি সফিস্টিকেটেড পার্সোনালিটি, এরকম তারা ভাববে। এবং সেটা বুঝে নিয়ে স্যার মোহনলাল সেটা কল্পনা করে অটোমেটিক তার মুখে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং স্মাইল এসে যাচ্ছে। অফকোর্স হি ডিডন্ট মাইন্ড, তিনি তো মাইন্ড করবেন না, তিনি তো চাইছেন যে তারা সেটা নোটিস করে এবং তার সাথে এসে কথা বলে। But could he use the Englishman as a medium to commune with his dear old England? তো অ্যাকর্ডিং টু স্যার মোহনলাল, ইংল্যান্ড ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো তার মনে হচ্ছে যে ওই ইংলিশম্যানদেরকে মাধ্যম করে নিয়ে তিনি কি সেই পুরনো স্মৃতিচারণ আবার করতে পারবেন, সেই তার প্রিয় ওল্ড ইংল্যান্ড, তার খুব ডিয়ার হিসেবে এখানে ওল্ড কথাটা বলা হচ্ছে, খুব প্রাচীন, খুব সফিস্টিকেটেড, খুব মানে কি বলবো, খুব ফেভারিট একটা জায়গা, সেটার কথা কি তিনি বলতে পারবেন তাদেরকে মাধ্যম করে নিয়ে? Those 5 years of grey bags and gowns, of sport blazers and mixed doubles. তো সেই 5টা বছর যেখানে তিনি গ্রে ব্যাগস অ্যান্ড গাউন্স, এটা তার কলেজের ইউনিফর্ম ছিল, গ্রে গাউন পরতেন, গ্রে ব্যাগস ক্যারি করতেন যখন যেতেন। আর অফ স্পোর্ট ব্লেজার্স, সেখানে খেলাধুলার জন্য আলাদা একটা ব্লেজার প্রোভাইড করা হতো। মিক্সড ডাবলস, অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট। ইনস অফ কোর্ট, এখানে খাওয়া দাওয়া খুব ডিলিশিয়াস কিছু আইটেমস, ফুড আইটেমস পাওয়া যেত, সেগুলোর ডিসকাশন। অ্যান্ড নাইটস অ্যাট পিকেডেলি। পিকেডেলি ইজ এ ভেরি মানে খুব জাঁকজমকপূর্ণ একটা জায়গা, খুব কালারফুল একটা জায়গা, তো সেখানে রাত আরও বেশি জমজমাটি হয়, তো সেই ব্যাপারে তিনি একটু ডিসকাস করবেন। 5 years of a crowded glorious life. So his mind is crowded with the memory of that life. তো তিনি সেই 5টা বছর, সেই সুন্দর ঝকমকে তার যে জীবনটা ইংল্যান্ডে, সেটা তিনি খুব মিস করছেন, সেটার কথা তিনি বলতে চাইছেন। সেই 5টা বছর তার জীবনে খুব দামি এবং মূল্যবান। Worth far more than the 45 in India with his dirty, vulgar কান্ট্রিম্যান। তো ওই 5টা বছর যেটা তিনি ইংল্যান্ডে কাটিয়েছেন, তার থেকে এই 45 ইয়ার্সটা তিনি অনেক খারাপ কাটিয়েছেন, যেটা তিনি ইন্ডিয়াতে কাটিয়েছেন। তো নর্মালি সারা জীবনের অধিকাংশ সময়টাই তিনি ইন্ডিয়াতে কাটিয়েছেন, দ্যাট মিন 45 ইয়ার্স। তো এই অ্যাভারেজ প্রায় 50 বছর তার বয়স ধরা যেতে পারে, এর মধ্যে 5 ইয়ার্সই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা দামি। বাট এই যে 45 ইয়ার্সটা তিনি ইন্ডিয়াতে কাটিয়েছেন উইথ হিজ ডার্টি ভালগার কান্ট্রিম্যান, ডার্টি মানে নোংরা, ভালগার মানে অসভ্য, তার মানে তার সব দেশবাসী খুব নোংরা, অসভ্য, তারা প্রপার ম্যানার্স জানে না, তো তাদের সাথে কাটিয়েছেন, এটা তার কাছে খুব বিরক্তিকর এবং অসহ্য। অ্যান্ড উইথ সর্ডি ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, মানে এই যে ডিটেলস, সর্ডি ডিটেলস মানে ইটস আ ব্যাড এক্সপিরিয়েন্স, উইচ ইজ আ ব্যাড এক্সপিরিয়েন্স টু বি সাকসেসফুল। তো এই যে সাকসেসফুল হওয়ার পিছনে যে কঠোর পরিশ্রমটা, তিনি সেটাকে বলছেন সর্ডি ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, মানে সাকসেসফুল হওয়ার আগে তার যে স্ট্রাগলটা, এটা মেনশন করে এখানে অথার বলছেন। তো সেই সময়টা তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে, দ্যাট ওয়াজ নট দ্যাট হ্যাপি অ্যান্ড পিসফুল।
তো সেই স্ট্রাগলটা ওয়াজ সর্ডিড ফর হিম। আর তারপর হচ্ছে দ্যাট নকটার্নাল ভিজিট টু দ্য আপার স্টোরি। তো নকটার্নাল ভিজিট যেটা হতো তার আপার স্টোরিতে, অর্থাৎ রাত্রিবেলা মাঝে মাঝে যে লক্ষ্মীর কাছে তাকে যেতে হতো, তো দ্যাট ওয়াজ নট ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর হিম। হি নেভার লাইকড হার, যেটা তিনি পরেই মেনশন করে বলছেন। ওবেস্ট ওল্ড লক্ষ্মী, অর্থাৎ মোটা সোটা সেই লক্ষ্মী, স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন, তার গা থেকে ঘামের গন্ধ ছাড়তো, কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়তো, হুইচ হি নেভার লাইকড। তো এখানে কিন্তু কোনো একটাভাবে তিনি মনে মনে লক্ষ্মীকেও সেই ইংলিশ উইমেনদের সাথে তুলনা করছেন, যে উইমেনরা সুন্দরভাবে ড্রেস আপ করে, তারা প্রপার এটিকেটস, প্রপার অ্যারিস্টোক্রেটিক ম্যানার্স জানে, বা যাদের ড্রেসেস দিয়ে সুন্দর পারফিউমের গন্ধ ছাড়ে। তো কোনো একটা জায়গায় তিনি মনে মনে ভাবছেন যে লক্ষ্মী কিন্তু একেবারেই তার স্ট্যাটাসে বিলং করে না, বা তার মতো নয়। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in the first class coupe next to the engine. তো এতক্ষণ ধরে স্যার মোহন যেগুলো ভাবছিলেন, সেই থটটা খুব গভীরে চলে গেছিলেন তিনি। তো সাডেনলি সেটা একটু ডিস্টার্বড হলো বিয়ারারের দ্বারা, যে অ্যানাউন্স করলো যে স্যার আপনার লাগেজ ফার্স্ট ক্লাস কুপে নেক্সট টু দ্য ইঞ্জিন সেখানে ইনস্টল করে দেওয়া হয়েছে, বাট আপনি স্বাচ্ছন্দ্যে সেখানে চলে যেতে পারেন। স্যার মোহন ওয়াক টু হিজ কূপ উইথ আ স্টাডিড গেট। তো তিনি কিন্তু কূপ পর্যন্ত যে হেঁটে যাচ্ছেন, মানে তার যে বসার জায়গাটা সেখান পর্যন্ত যে যাচ্ছেন, তার হাঁটার স্টাইলটাও খুব মেনটেইনড, মানে স্টাডিড গেট, মানে এমন একটা পদ্ধতিতে তিনি যাচ্ছেন যেটা স্টাডি করা, যেটা প্রি প্ল্যান্ড, যে এইভাবে তিনি হাঁটবেন, হাঁটার সময় তার বডি পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজটা এরকম থাকবে, সেটাও ন্যাচারাল না। হি ওয়াজ ডিসমিড, তিনি হতাশ হলেন, ডিসঅ্যাপয়েন্টেড হলেন। কেন ডিসঅ্যাপয়েন্টেড হলেন? দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটা ফাঁকা ছিল। উইথ এ সাই হি স্যাট ডাউন ইন আ কর্নার অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর। তো দীর্ঘশ্বাস ফেললেন এবং বসে বসে একটা কর্নারে আবার সেই দ্য টাইমসের কপি বার করলেন, যেটা তিনি আগে অনেকবার অলরেডি পড়েছেন। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। জানলা দিয়ে বাইরে ভিড়ে মানুষ, প্রচণ্ড ভিড়, এরকম প্ল্যাটফর্মের অবস্থা, তো সেটা তিনি জানলা দিয়ে বাইরে দেখছিলেন। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রাজিং অ্যালং লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম। তো স্যার মোহন যেই বাইরে তাকালেন, তার মুখটা আলোকিত হয়ে উঠল, লিট আপ। কেন? কি আশায়? দুজন ইংলিশ সোলজার্স, তারা ট্রাজিং অ্যালং মিনস তারা কী বলবো, ধাক্কা লাগছে, এদিক ওদিকে খুঁজছে হয়রান হয়ে জায়গা, বসার জায়গা। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম, জায়গার জন্য তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি। তাদের পিঠে হ্যাভারস্যাক্স মানে তাদের ব্যাকপ্যাক ছিল, পিঠে ব্যাগ ছিল, এবং তারা আনস্টেডিলি হাঁটছিল, মানে তারা কিন্তু নর্মাল হাঁটাচলা করছিল না, তারা একটু আনস্টেডি ছিল। তার কারণ তারা ড্রিঙ্ক করেছিল, সেটা আমরা পরে পাচ্ছি। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম ইভেন দো দে ওয়্যার এন্টাইটেলড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস। তো তাদের মেবি শুধু সেকেন্ড ক্লাসে ট্রাভেল করারই টিকিট ছিল, বাট স্যার মোহন ঠিক করলেন যে তাদেরকে তিনি ওয়েলকাম করবেন তার কূপে, এবং তার সাথে সেই ওয়ান্ডারফুল ক্লাসি আলোচনা শুরু করবেন। হি উড স্পিক টু দ্য গার্ডের সাথে তিনি কথাও বলবেন। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো। এই দুজন সোলজারের মধ্যে একজন হঠাৎ লাস্ট কম্পার্টমেন্টে এলো এবং জানলা দিয়ে মুখটা একটু ভালো করে, মানে ফেসটা ভালো করে একটু গুজে দেখে নিল যে ভেতরটা ফাঁকা রয়েছে। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, ভালোভাবে নিরীক্ষণ করে দেখলো। নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, এবং লক্ষ্য করলো দ্য আনঅকুপাইড বার্থ, মানে যে বার্থটা এখনও অকুপাই করেনি কেউ সেখানে বসেনি। কারণ ওই ফার্স্ট ক্লাস কূপে একমাত্র স্যার মোহনলাল বসেছিলেন, আর পুরোটাই ফাঁকা ছিল। ইয়ার বিল, হি শাউটেড, ওয়ান ইয়ার। তো সে তার ফ্রেন্ডকে ডাকছে, ইয়ার মিনস এখানে হেয়ার, হেয়ার বিল, এখানে বিল। হি শাউটেড, ওয়ান ইয়ার, একটা আছে, হেয়ার এখানে একটা জায়গা আছে। হিজ কম্প্যানিয়ন কেম আপ, অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন। তার বন্ধু এলো, তার কম্প্যানিয়ন সঙ্গী এলো, ভেতরে তাকালো,
এবং তারপরেই তাদের চোখ পড়ল কার দিকে? স্যার মোহনের দিকে। সো নাও কামস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য স্টোরি। যখন তারা প্রথম কথা বলছে স্যার মোহন সম্পর্কে, যেই স্যার মোহন ইংলিশম্যানদের নিয়ে এত হাই থটস রাখেন, তো তারা কি বলল? গেট দ্য নিগার আউট, গেট দ্য নিগার আউট। সো নিগার ইজ আ ওয়ার্ড ইউজ টু ইনসাল্ট দ্য পারসন হু ইজ নট হোয়াইট। যেসব মানুষের স্কিন কালার হোয়াইট নয়, ইন আদার সেন্স যারা ইংলিশম্যান নয়, তাদেরকে ইনসাল্ট করার জন্য নিগার বা নিগ্রো বলা হয়ে থাকে। সো গেট দ্য নিগার, ওই কালো মানুষটাকে দূর করো। হি মাটার টু হিজ কম্পেনিয়ন, সে তার বন্ধুকে বলল। দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। তো তারা দরজা খুলে ফেললো এবং তারপরে ঘুরে তাকালো কার দিকে? স্যার মোহনের দিকে। তিনি কি করছেন? তখনও যেহেতু যত যাই বলুক, তিনি কথাটা শুনেছেন যে তাকে নিগার বলা হয়েছে, তাও যেহেতু এরা ইংলিশম্যান, তিনি হাসি মুখেই প্রোটেস্ট করার চেষ্টা করছেন। তাই হাফ স্মাইল করছেন, হাফ প্রোটেস্ট করছেন, মানে বাধা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু হাসি মুখে। রিজার্ভড ইয়েল বিল, এটা রিজার্ভ করা হয়ে গেছে। জনতা রিজার্ভড আর্মি ফৌজ, এক্সক্লেম জিম পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। তো বিল কি বলছে? এটা রিজার্ভ, জনতা রিজার্ভ আর্মি ফৌজ, অর্থাৎ আমাদের জন্য এটা, আমরা আর্মি ফৌজ, আমাদের জন্য এই জায়গাটা বুকড হয়ে গেছে, আমরাই এখানে এখন বসবো। সে তার খাকি ইউনিফর্মটা, তার ড্রেসটা ভালো করে দেখিয়ে দিল, পয়েন্ট করে দেখালো যে দেখো আমি হচ্ছি আর্মি ফৌজ, এটা আমাদের জন্য রিজার্ভ, এখন তুমি এখানে আর বসতে পারবে না, একদম যাও, গেট আউট, এখান থেকে চলে যাও। স্যার মোহন তো বুঝতে পারছেন যে তারা মিথ্যে কথা বলছে, তো তিনি প্রোটেস্ট করার চেষ্টাও করছেন, কিন্তু খুব জেন্টলভাবে, পোলাইটভাবে। আমি আগেও বললাম আই সে শিওরলি। তো এখানে যে তিনি কথা বলছেন, এখানেও তিনি খুব এটিকেটস বা অ্যারিস্টোক্রেসি মেনটেন করে বলার চেষ্টা করছেন। ইংলিশ অ্যাকসেন্টটা একদম ব্রিটিশ স্টাইলে বলছেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাকসেন্ট, যেটা বলছিলাম, তার সেই অক্সফোর্ডের উচ্চারণ আর কি, যেই অ্যাকসেন্টটা, তার প্রোনাউন্সিয়েশনটা। দ্য সোলজার্স পজ, সোলজার্সরা কিছুক্ষণের জন্য থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশে, ইংলিশ বলছে না, তাদের একটা সময় মনে হলো। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনেব্রিয়েটেড ইয়ার্স। তো তাদের ইনেব্রিয়েটেড ইয়ার্স, ইনেব্রিয়েটেড মানে তারা ড্রিঙ্ক করেছিল, তারা ড্রাঙ্ক ছিল, তো কিছু হট করে শুনে তারা থেমে গেল। কিন্তু থেমে গেল, তাদের কিছুক্ষণ পর মনে হতে লাগলো যে আদৌ তাদের এই মানে ড্রিঙ্ক করার পরে তাদের যে অবস্থা, নিজের কানকে তারা সঠিকভাবে বিশ্বাস করতে পারছে না। তো এমন একটা কন্ডিশন যখন তারা নিজেরা আনস্টেডিলি হাঁটছে, কে কী বুঝছে তারা ভালোভাবে বুঝছে না, এবং খুব লাউডলি তারা রিয়্যাক্ট করছে, খুব অ্যাগ্রেসিভলি কিন্তু এই সোলজার্সগুলো রিয়্যাক্ট করছে। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। ইঞ্জিনের বাঁশি বেজে গেছে এবং গার্ড কী করছে? তার সবুজ পতাকা নাড়িয়েছে। দ্যাট মিন্স এবার ট্রেনটা ছাড়ছে। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু ডিপার্ট। দে পিকড আপ স্যার মোহন সুটকেস, স্যার মোহনের সুটকেসটা তারা তুলে নিল, অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, তারপরে ছুঁড়ে সেটাকে প্ল্যাটফর্মে ফেলে দিল। দেন ফলোড হিজ থার্মোস ফ্লাস্ক, ব্রিফ কেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস। এবার এক এক করে পরপর তার জিনিস ছুঁড়ে ফেলতে লাগলো। কী কী? তার ফ্লাস্ক, তার ব্রিফ কেস, বেডিং, যে বিছানা শোয়ার যে ব্যবস্থা তিনি এনেছিলেন ট্রেনে থাকবেন বলে মেবি, অ্যান্ড তার সেই বিখ্যাত দ্য টাইমস। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজে, তিনি প্রচণ্ড রেগে, মানে ভেতরে প্রচণ্ড রেগে গেছেন, মানে গর্জন করার মতো অবস্থা। বাট হি ওয়াজ আনএবল টু ডিসাইড কীভাবে তিনি রিয়াক্ট করবেন। তো এই সময়েও তিনি নিজের জায়গাটা মেনটেন করে একটি আনইউজুয়াল ওয়ার্ড ইউজ করে নিজের রাগটা প্রকাশ করলেন, শো করার জন্য যে তিনি কিন্তু আসলে একজন ইংলিশম্যান, তাকে দেখতে ইন্ডিয়ানদের মতো হলে কী হবে, তার ম্যানার্স, তার এটিকেট সব কিছু কিন্তু অ্যারিস্টোক্রেটিক ইংলিশম্যানদের মতো। সেজন্য তিনি কথাটা বললেন যে প্রিপোস্টারাস, প্রিপোস্টারাস। প্রিপোস্টারাস কথাটার মানে যেটা বিশ্বাস করা যায় না, অর্থাৎ আনবিলিভেবল। কী করছে এটা আনবিলিভেবল, কিন্তু তার ওয়ার্ডটা দেখো, তিনি নর্মালি কিন্তু আনবিলিভেবল বলতে পারতেন, তিনি প্রিপোস্টারাস ওয়ার্ডটা ইউজ করলেন তার জ্ঞানটা জাহির করার জন্য। হি শাউটেড হোর্স উইথ অ্যাঙ্গার, এবার একটু চেঁচিয়েই ফেললেন রাগে গর্জে। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড গার্ড বলে তিনি চেঁচালেন যে আমি তোমাদেরকে অ্যারেস্ট করাবো বলে গার্ডের নাম ধরে উদ্দেশ্য করে চেঁচাতে লাগলেন। বিল অ্যান্ড জিম পজড এগেন, বিল এবং জিম কিছুক্ষণের জন্য থামলো।
ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ। এবারে আবার যেই শুনলো ওদের মনে হলো ইংলিশে তো বলছে মনে হচ্ছে, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। তো এই যে ইংলিশটা স্যার মোহন ইউজ করছেন এটা তাদের কাছে রাজকীয়, বেশি রাজকীয়। অর্থাৎ এই বিল অ্যান্ড জিম তাদের লাইফস্টাইল কিন্তু খুব সাধারণ মানুষদের মতোই। তারা যে ওয়ার্ডগুলো ইউজ করছে খুব নমিনাল, খুব বেসিক ইংলিশ তারা বলছে, এত হাই ফাই ইংলিশ কিন্তু তারা বোঝে না। তো এই ইংলিশটা তাদের কাছেও রাজকীয় এবং এই জিনিসগুলো, এই ইংলিশটা তাদের মাথাতেও ঢুকছে না আর কি। তো এখানে লেখক একটু বিদ্রূপ করেই বলছেন যে এই স্যার মোহনের ইংলিশটা কিন্তু প্রচণ্ড কী বলবো তাদের রিচেরও বাইরে, তো তারাও তাকে বুঝে উঠতে পারছেন না। কিপ ইয়ের রাডি মাউথ শাট, দেখো খুব সিম্পল আর কি বলবো প্রচলিত ইংলিশে তারা কথা বলছে। কিপ ইয়ের রাডি মাউথ শাট, কিপ ইয়ের অর্থাৎ ইয়র রাডি মাউথ শাট, রাডি মানে রেড, তোমার ওই লাল মুখটা বন্ধ করো। রাডি মিন্স রেড, লাল মুখটা বন্ধ করো। অর্থাৎ এখানে লাল মুখ কেন বলছে, কারণ তখনকার সময় ইন্ডিয়ানদের ইনসাল্ট করে মাংকি বলা হতো, তো সেইভাবেই ব্যঙ্গ করেই স্যার মোহনকে তারা বলছে যে তোমার ওই লাল মুখটা বন্ধ করে ফেলো। অ্যান্ড জিম স্টাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, তারপর তার মুখে বেশ জোরে আঘাত করলো জিম। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ। ইঞ্জিন একটা ছোট্ট হুইসেল বাজালো এবং তারপর আস্তে আস্তে ট্রেন মুভ করতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন। সোলজার তার দুটো হাত ধরলো সোলজাররা এবং ছুঁড়ে তাকে ট্রেন থেকে নামিয়ে দিল। যেহেতু তখনও ট্রেনটা খুব জোরে গতি নেয়নি, সবে আস্তে আস্তে মানে স্পিড বাড়ানো শুরু করছিল, তাই স্যার মোহন সেরকম বিশাল চোট না পেলেও রিল্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রিপড অন হিজ বেডিং, অর্থাৎ কী বলবো ঘুরপাক খেতে খেতেই একরকম তার বেডিংয়ের ওপরে গিয়ে পড়লেন। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, তো তিনি পাক খেয়ে গিয়ে বেডিংয়ে ধাক্কা খেয়ে গিয়ে তার সুটকেসের ওপরে গিয়ে পড়লেন। টুডুলু, টুডুলু মিন্স টু গুড বাই। ওকে, তাকে গুড বাই জানাচ্ছে, বাই বাই, এবার তুমি চলে যাও। তো ইট ইজ আ কাইন্ড অফ ইনসাল্টিং ওয়ে অফ সেইং গুড বাই। তো এখানে বিদায় জানাচ্ছে, তারা ঠাট্টা করে ব্যঙ্গ করেই তাকে বিদায় জানাচ্ছে সোলজার্সরা। স্যার মোহনস ফিট ওয়্যার গ্লুড টু দ্য আর্থ। এবার যেন লেখক বলছেন যে স্যার মোহনস ফিট অর্থাৎ তার পায়ের পাতাটা এবার যেন আঠা দিয়ে মাটিতে সেঁটে দেওয়া হয়েছে, এবার যেন তিনি স্বর্গপুরী থেকে মাটিতে নেমে এসেছেন। যেই হাওয়ায় তিনি ভাসছিলেন, যে অক্সফোর্ড ইউনিভার্সিটির কল্পনায় তিনি ভাসছিলেন, যে ক্লাসি কনভারসেশনের কথা তিনি ভাবছিলেন, সেখান থেকে তিনি যেন মাটিতে নেমে এসেছেন। অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ, এবং তিনি তার শব্দ বাক্য হারা হয়েছেন, তিনি আর কথা বলতে পারছেন না। He stared at the lighted windows of the train going past him in quickening tempo. Stare মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, তিনি এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন লাইটেড উইন্ডো, যে জানলাগুলো দিয়ে আলো জ্বলছে ট্রেনটা আস্তে আস্তে কুইকেনিং টেম্পো মানে ট্রেনের যাওয়ার স্পিডটা আস্তে আস্তে বাড়ছে, সেটা তিনি এক দৃষ্টে দেখছেন এবং তার মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না। The tail end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hand. তো ট্রেনের একদম টেইল এন্ড অর্থাৎ শেষ প্রান্তে সেখানে সেই অংশটা আস্তে আস্তে সামনে আসছে, স্যার মোহনের রেড লাইট জ্বলছে, সেখানে গার্ড দাঁড়িয়ে রয়েছে ওপেন ডোরওয়েতে, তার হাতে ফ্ল্যাগস রয়েছে। ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী। সেই জেনানা কম্পার্টমেন্টে, লেডিস কম্পার্টমেন্টে বসে আছে লক্ষ্মী, ফেয়ার অ্যান্ড ফ্যাট, ফর্সা এবং মোটাসোটা। অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড এগেইনস্ট দ্য স্টেশন লাইটস। তো তার নাকে যে ডায়মন্ড নোজ রিংটা রয়েছে, হীরের যে নাকছাবিটা রয়েছে, তার ওপর যখন লাইট পড়ছে সেটা আরও বেশি ঝলমল করছে। Her mouth was bloated with beetle saliva, which she had been storing up to spit as soon as the train had cleared the station. অর্থাৎ তার মুখ ব্লোটেড, তার মুখটা ফুলে রয়েছে। কেন? তার মুখের মধ্যে বিটেল সালাইভা রয়েছে, অর্থাৎ পান খেয়ে পানের যে রসটা তার মুখে জমিয়েছে সেটার উদ্দেশ্য করে বলছে। সালাইভা অর্থাৎ মুখের লালাটাকে বলা হয়। তো সেটার সাথে পানের, যেটাকে আমরা প্রচলিত ভাষায় পানের পিচ বলে থাকি, সো সেটা তার মুখে জমে রয়েছে এবং সেটা সে অনেকক্ষণ ধরে স্টোর করছে। শি হ্যাড বিন স্টোরিং। কেন স্টোর করেছে? সে ভেবেছে সে থুতু ফেলবে কখন? অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন, যখন ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে তখন।
অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যেই ট্রেনটা আস্তে আস্তে গতিবেগ বাড়িয়ে আলোকিত অংশ ছেড়ে বেরিয়ে গেল, Lady Lal spat and set a jet of red dribble flying across like a dart. তো দিস লাইন ইজ ভেরি সিম্বলিক। লেখক খুব সিম্বলিকভাবে এই লাইনটা ইউজ করেছেন। তিনি বলতে চাইছেন যেই লেডিলাল থুতু ফেললেন, তো ট্রেনটার গতিবেগ যেহেতু অনেক জোরে ছিল, তখন ওই রেড স্যালাইভাটা একটা সরু ড্রিবল মিনস একটা লাইন, রেড লাইন তৈরি করলো। সেটা দেখতে অনেকটা ডার্টের মতো লাগছিল। ডার্ট ইজ আ কাইন্ড অফ ওয়েপন। আমরা যখন ডার্ট বোর্ড থাকে একটা, এই গেমটা যখন আমরা খেলি, বুলজাই বলা হয়, তো সেই গেমটাতে ডার্ট দিয়ে একদম মিডল পয়েন্টটাতে যে হিট করতে পারে সে জিতে যায় গেমে। তো এখানে কোনোভাবে লেখক বলতে চাইছেন যে লেডিলাল এই যে গেমটাতে লেডিলাল যেন স্যার মোহনলালকে হারাতে সফল হয়ে গেছে এবং স্যার মোহনলাল পরাজিত হয়েছেন। লেডিলাল যদিও সারা জীবন তার হাজব্যান্ডকে মাস্টার সম্মান দিয়েছেন এবং তার সকল কথা প্যাসিভভাবে মেনে চলেছেন, তবুও কোনো একটা জায়গায় নিজের আইডেন্টিটি সে হারায়নি এবং আসল জায়গায় সে এই যুদ্ধে নিজের আইডেন্টিটির যে যুদ্ধটা, নিজের আইডেন্টিটি বজায় রাখার যে যুদ্ধটা, সেটাতে তিনি স্যার মোহনলালকে হারাতে সফল হয়েছেন। সো আই থিঙ্ক স্টুডেন্টস, তোমরা এই গল্পটা পুরোটা বুঝতে পেরেছ এবং তোমাদের আর কোনো কনফিউশন নেই। এবার আমি গল্পের শেষে তোমাদের কিছু ওয়ার্ড মিনিংস দেব। তোমরা সেই ওয়ার্ড মিনিংসগুলো যদি ভালোভাবে পড়ো, আই হোপ দ্যাট ইট উড বিকাম মাচ ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার চ্যাপ্টার্স। আর লাস্টে তো তোমরা জানোই আমার কোয়েশ্চেন্স থাকে, অ্যান্ড আই হোপ ইউ উইল ট্রাই টু আনসার দেম ইন দ্য কমেন্ট বক্স। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, নো মোর টুডে। পরের দিন আসছি নতুন কোনো গল্প বা পোয়েম নিয়ে তোমাদের জন্য। তোমরা অবশ্যই বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। টেক কেয়ার, বাই বাই। এবার রইল আমাদের আজকের ওয়ার্ড লিস্ট। প্রথমেই রয়েছে স্যাংফ্রয়েড, অর্থাৎ প্রচণ্ড জটিলতার মধ্যেও শান্ত থাকার ক্ষমতা। বাসেল অর্থাৎ ছুটোছুটি করা। টিকেটিবু মানে একদম সঠিকভাবে সাজানো গোছানো। প্রসপেক্ট সম্ভাবনা। ইগারনেস আগ্রহ। অ্যাগ্রেসিভ অর্থাৎ উদ্ধত। জেস্চার মানে ভঙ্গিমা। রিকগনাইজ মানে চিনতে পারা। স্টাডিড গেট অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে হাঁটা। লিট আপ মানে আলোকিত হয়ে ওঠা। হ্যাভারস্যাক অর্থাৎ পিঠের ব্যাগ। আনস্টেডিলি অর্থাৎ অস্থিরভাবে বা অস্বাভাবিকভাবে। ডিসমিড হতাশ হওয়া। ট্রাজিং ক্লান্ত হয়ে হাঁটা। মাটার আস্তে কথা বলা। ইনেব্রিয়েটেড নেশাগ্রস্ত। নিগার কালো মানুষ। টুডেলু মানে বিদায় জানানো। রাডি মানে লাল। টেম্পো মানে গতিবেগ। প্রিপোস্টারাস মানে অভাবনীয় বা অবিশ্বাস্য। ডার্ট অর্থাৎ এক প্রকার তীর। গল্পের শেষে রইল আমাদের আজকের প্রশ্ন। দেখি তো কে সবার আগে রিপ্লাই করো।